কি আছে পরেরটা দেখি, করো দেখি। এই অঙ্কটাও কিন্তু মেন পরীক্ষার অঙ্ক, একটু সাইজে বড়। ঠান্ডা মাথায় প্রত্যেকটা লাইন দেখবে, আদারওয়াইজ কিন্তু একটা ডেটা মিস হলেই অঙ্ক শেষ। ওকে, তোমরাও করো, আমি ওর সঙ্গে তোমাদেরকে হেল্প করতে থাকি। এখানে লোকগুলোর নাম বলা আছে, বি, ই, এ, ডি, সি। পাঁচটা লোক আছে, মানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। পাঁচটা লোক আছে, খুব ভালো কথা, পাঁচটা লোক আছে। বলছে বি এবং ই তারা ড্রামাটিক্স এবং কম্পিউটার সায়েন্সটা ভালো পারে। তাহলে বি ড্রামাটিক্স এবং কম্পিউটার সায়েন্সটা ভালো পারে, ড্রামাটিক এবং কম্পিউটার সায়েন্সটা ভালো পারে, হয়ে গেল, এটা ডান। এ এবং বি কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্সটা ভালো পারে, তাহলে বি তো অলরেডি কম্পিউটার সায়েন্স পারতো, সঙ্গে ফিজিক্সটাকে অ্যাড করে নি, এবং এ এখানে কম্পিউটার আর ফিজিক্স পারলো, হয়ে গেল। এ, ডি, সি তারা ফিজিক্স এবং হিস্ট্রি পারে, এ তো অলরেডি ফিজিক্স পারতো, তাহলে এখানে হিস্ট্রিটাকে অ্যাড করব, এবং সি কি করছে ফিজিক্স এবং হিস্ট্রি, ডিও হচ্ছে ফিজিক্স এবং হিস্ট্রি, হয়ে গেল। এবার বলছে সি এবং এ ফিজিক্স এন্ড ম্যাথ পারে, এ তো অলরেডি ফিজিক্স পারতো, সঙ্গে আমি ম্যাথটাকে অ্যাড করব, এবং সি এর সঙ্গেও কিন্তু সিও আগে ফিজিক্স পারতো, সঙ্গে ম্যাথটাকে অ্যাড করলাম। এ, ডি এন্ড ই আর গুড ইন হিস্ট্রি এন্ড ড্রামাটিক্স, তাহলে ই তো অলরেডি ড্রামাটিক্সে ভালো ছিল, সঙ্গে হিস্ট্রিকে অ্যাড করলাম, আর ডি তো অলরেডি হিস্ট্রিতে ভালো ছিল, সঙ্গে আমি ড্রামাটিক্সকে অ্যাড করলাম। মানে প্রত্যেকটা লোক মাল্টিপল সাবজেক্টে ভালো, কারণ প্রতিটা লাইন তাদেরকে সেইভাবে তথ্যগুলো দিতে দিতে গেছে, মিলিয়ে নিচ্ছে একবার আমরা তথ্যগুলো। বলছে বি এবং ই ড্রামাটিক এবং কম্পিউটার সায়েন্সে ভালো, তাহলে বি ড্রামাটিক এবং কম্পিউটার সায়েন্সে ভালো, ইও ড্রামাটিক এবং কম্পিউটার সায়েন্সে ভালো। এবারে এ এবং বি কম্পিউটার সায়েন্স আর ফিজিক্সে ভালো, তাহলে বিও কিন্তু, এ হচ্ছে কম্পিউটার সায়েন্স আর ফিজিক্সে ভালো, বিও কিন্তু কম্পিউটার সায়েন্স আর ফিজিক্সে ভালো, হয়ে গেল। এ, ডি, সি ফিজিক্স এবং হিস্ট্রিতে ভালো, তাহলে সি এখানে ফিজিক্স আর হিস্ট্রিতে ভালো, এও কিন্তু ফিজিক্স পারতো আগে থেকে, সঙ্গে হিস্ট্রিটাকে অ্যাড করা হলো। সি এন্ড এ আর গুড ইন ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স, তাহলে এ অলরেডি ফিজিক্সে ভালো ছিল, সঙ্গে তাকে ম্যাথটাকে অ্যাড করা হলো, এবং সি কিন্তু অলরেডি ফিজিক্সে ভালো ছিল, সঙ্গে ম্যাথটাকে অ্যাড করা হলো, হয়ে গেল। ডি এন্ড ই আর গুড ইন হিস্ট্রি এন্ড ড্রামাটিক্স, ডি কিন্তু আগে থেকে হিস্ট্রি পারতো, সঙ্গে ড্রামাটিক্স অ্যাড করা হলো, ইও কিন্তু আগে থেকে ড্রামাটিক্স পারতো, সঙ্গে হিস্ট্রিকে অ্যাড করা হলো, প্রত্যেকটার প্রত্যেক কটা এখানে আশা করি মিলে গিয়েছে। এবারে প্রশ্ন করছে হু ইজ গুড ইন ফিজিক্স, হিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স বাট নট ইন কম্পিউটার সায়েন্স, হু ইজ গুড ইন ফিজিক্স, হ্যাঁ বলো আনসার। অপশন সি, ভেরি গুড। দেখো, ফিজিক্স, হিস্ট্রি এন্ড ম্যাথমেটিক্সে ভালো, কিন্তু কম্পিউটার সায়েন্স কিন্তু তার কাছে নেই, তার মানে এখানে সি হচ্ছে এই লোকটা, যে ফিজিক্সে ভালো, হিস্ট্রিতে ভালো, ম্যাথে ভালো, কিন্তু কম্পিউটার সায়েন্সে ভালো নয়, পরিষ্কার। এবারে বলছে হু ইজ গুড ইন কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি এন্ড ড্রামাটিক্স, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি এন্ড ড্রামাটিক্স, ই হচ্ছে আনসার, তাহলে এক্ষেত্রে অপশন ডিটা হচ্ছে আনসার। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং ইজ গুড ইন মোস্ট অফ দ্য সাবজেক্টস, একজনই আছে, এ, সব কটা সাবজেক্টে তার সমান মুন্সিয়ানা রয়েছে, তাহলে এক্ষেত্রে অপশন এ হচ্ছে আনসার। বোঝাতে পারলাম অঙ্কটা? এগুলো কিন্তু পিওরলি মেন পরীক্ষার অঙ্ক, হ্যাঁ, আর প্রিলিমেও আসে, প্রিলিমে এলে কিন্তু একটা অঙ্ক আসবে, তিনটে চারটে আসবে না। এখান থেকে পাঁচটা সাতটা হতে পারে, এগুলো মেনে, কিন্তু প্রিলিমেও কিন্তু বিগত বছর এরকম অঙ্ক এসছে, ছোট সাইজে, এত এত বড় নয়, একদমই ছোট, দু তিন লাইনের, কিন্তু একই প্যাটার্ন, একই টাইপের। ওকে, পরিষ্কার? তাহলে আমি যেতে পারি নেক্সটটাতে, সবার দেখা হয়ে গেছে আশা করি, সরি। হ্যাঁ, কিছু বললে বাঁকুড়া?
হ্যাঁ বলো আসানসোল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থাকলো। লিখে নিতে পারো, ছবি তুলে নিতে পারো, যা যা হোক আর কি। হয়ে গিয়েছে, তাহলে আমি এগোচ্ছি সামনেরটাতে। করো। 23 এবং 24। আচ্ছা, বলছে ABCDE and F মানে 6টা লোক, দে আর সিটিং অ্যারাউন্ড এ রাউন্ড টেবিল। তাহলে এই হচ্ছে 6টা লোকের রাউন্ড টেবিল। যেহেতু কিছু বলে দেওয়া নেই, ধরে নিতে হবে প্রত্যেকে ফেসিং সেন্টার। হয়ে গেল। এবারে বলছে এ ইজ বিটুইন E and F। ভালো কথা। মনে করছি যে এটাকে আমি এখানে বসালাম, ই এখানে বসতে পারে, এফ এখানে বসতে পারে, অথবা ই এখানে বসলো, এফ এখানে বসলো। কিন্তু যেহেতু অঙ্কটা বেশি বড় নয়, সেই কারণে আমি কি করছি না, এটাকে যেখানে রাখলাম সেখানে রাখছি, পরে কনফিউশন হলে চেঞ্জ করব। তাহলে এ ইজ বিটুইন E and F হয়ে গেল। ই ইজ ইন দা অপোজিট সাইড অফ ডি, তাহলে ই এর ঠিক উল্টো দিকে বলছে ডি বসলো। অ্যান্ড সি ইজ নট ইন আইদার অফ দ্য নেবারিং সিটস ই। তাহলে ই এর নেবারিং সিট বলতে এটাকে বোঝায় এবং এটাকে বোঝায়। সি এই দুই জায়গায় বসবেন, একটি জায়গা খালি পড়ে আছে, এটা। এবং তাহলে এখানে অবশ্যই বি বসে যাবে, কারণ ABCDE and F বলেছে। তাহলে সি ইজ নট ইন আইদার অফ দ্য নেবারিং সিট অফ ই। এবার প্রশ্ন করছে বি এর উল্টো দিকে তাহলে কি আছে। বি এর উল্টো দিকে তাহলে এফ আছে। ঠিক আছে। আচ্ছা, যদি আমি এটাকে উল্টে লিখতাম তাহলে কি একই হতো, দেখে নিই একবার। যদি মনে করো যে আমার এটা এখানে আছে, ইটা এখানে আছে, এফটা এখানে আছে, আগের ছবিটাকে উল্টে লিখছি আমি। তাহলে ই এর ঠিক উল্টো দিকে ডি বসতো, এবং ই এর পাশে সি বসবে না, তাই সি এখানে বসবে, এখানটায় বি বসবে। দেখো এফ এর ঠিক উল্টো দিকে বি কিন্তু এলো, মানে আমার ছবিটাকে ই আর এফ এর জায়গা অদল বদল করে দিলেও কিন্তু ছবির উত্তর পাল্টাচ্ছে না। মানে আমার ছবিটা ঠিক হয়েছে এবং উত্তরটা আমার ঠিক হয়েছে, হেন্স মানে বি এর ঠিক উল্টো দিকে এফ রয়েছে। ওকে। 24। 24 আমাকে বলছে 6টা লোক একটা রোতে বসে আছে বা দাঁড়িয়ে আছে। তাহলে যদি রোতে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে কোনো দিকে যদি বলে দেওয়া না থাকে, অবশ্যই ফেসিং নর্থ। তাহলে এইটা হবে আমার লেফট হ্যান্ড সাইড এবং এটা হবে আবার রাইট হ্যান্ড সাইড। যদি অঙ্ক খুবই ছোট, লেফট রাইট এর প্রয়োজন নেই হয়তো। বলছে সি অ্যান্ড ডি আর স্ট্যান্ডিং ক্লোজ টু ইচ আদার অ্যালং সাইড ই। এটার মানে হচ্ছে, এই কথাটার অর্থ হচ্ছে যে ই এর দুই পাশে সি এবং ডি আছে। সি আর ডি স্ট্যান্ডিং ক্লোজ টু ইচ আদার, ক্লোজ মানে কিন্তু পাশাপাশি নয়, কাছাকাছি। স্ট্যান্ডিং ক্লোজ টু ইচ আদার অ্যালং সাইড ই। তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমি যদি মনে করে নিই যে ইটা আমার এখানে বসবে এবং সি এবং ডি যে কোনো এক পাশে বসলো আর কি, পরে চেঞ্জ করে নেবো যদি প্রয়োজন পড়ে। সি অ্যান্ড ডি
আর স্ট্যান্ডিং ক্লোজ টু ইচ আদার অ্যালং সাইড ই। ওকে, এবারে বলছে বি স্ট্যান্ডিং বিসাইড ই অনলি, বি ইজ স্ট্যান্ডিং বিসাইড ই অনলি। তাহলে and A is fourth from F. Okay, তাহলে B is standing beside E only, A only। তাহলে B যদি এখানে বসে, A যদি এখানে বসে, তাহলে বলছে A is fourth from F। এবার এটাতে অঙ্কটা মজা কোথায়, টু দা রাইট না টু দা লেফট কিচ্ছু বলে দেবো না। তাহলে আমি যে কোনো দিকে পুট করতে পারি। রাইট লেফট বললে আমাকে প্রপারলি একটা একটা জায়গাতে ফিক্স করতে হতো। আমি রাইটও দেখতে পারি ফোর্থ, লেফটও দেখতে পারি ফোর্থ। তাহলে এখানে হলো বি স্ট্যান্ডিং বিসাইড এ অনলি, এ ইজ ফোর্থ ফ্রম এফ। তাহলে এ যদি এখানে বসে, তাহলে ফোর্থ ফ্রম এফ কোথায় হয়, 1 2 3 হেন্স 4। আমাকে জানতে চেয়েছে হু আর স্ট্যান্ডিং অন দি এক্সট্রিমস। এক্সট্রিমস মানে হচ্ছে এক্সট্রিম সাইড, মানে বি হচ্ছে এক্সট্রিম এন্ড, এফ হচ্ছে এক্সট্রিম এন্ড, হেন্স অপশন সি হচ্ছে আনসার। আমি আরেকভাবে চেক করি যে অঙ্কটা আমার ঠিক করলাম না ভুল করলাম। 1 2 3 4 5 6। ওকে, তাহলে আমাকে এখানে বলছে যে ইটাকে আগে আমি এখানে বসেছিলাম, ইটাকে আমি আগে এখানে পুট করি। তাহলে ই এর জায়গাতে এখানে আমাকে ডি এদিকে হতে পারে, সি এদিকেও হতে পারে। আমি আগের ছবিটা যা করলাম এবার একটা উল্টো করে করছি। এ বি এর ঠিক পাশে বসবে, এ বি এর ঠিক পাশে বসবে। যদি এ এখানটায় বসে, বি এখানটায় বসবে। তাহলে এবার বলছে ফোর্থ ফ্রম এফ, রাইটে হতে পারে লেফটে হতে পারে। আগেরটা আমরা লেফটে নিয়েছিলাম, এবারটা আমরা রাইটে নেবো। 1 2 3 ফোর্থ ফ্রম এফ এ। আচ্ছা, তাহলে স্যার যদি এটাকে এখানে বসাতাম, যদি এটাকে এখানে বসাতাম, তাহলে এফটাকে আমাকে এখানে পুট করতে হতো, যা সম্ভব ছিল না, যা পসিবল ছিল না আমার পক্ষে। তাই আমি এফটাকে এখানে বসাতে পারিনি, এটাকে এখানে বসাতে পারিনি। তাই দেখো এখানেও কিন্তু এফ এবং বি হচ্ছে একদম একেবারে এক্সট্রিমে আছে। মানে আমি ছবিটাকে মোস্ট পসিবল দুভাবেই আঁকলাম এবং একে কিন্তু আমার একটাই উত্তর এলো, অপশন সি হচ্ছে আনসার। কার কার ডাউট আছে বলো, এখানে কেন আমি দুভাবে চেষ্টা করতে পারলাম, যেহেতু আমার কোন রকম রাইট লেফট কিচ্ছু বলে দেবো না, আমি যে কোনো ভাবে ধরলাম। দ্বন্দ্ব অঙ্কের ক্ষেত্রে, একটু বড় অঙ্কের ক্ষেত্রে কিন্তু লেফট রাইট বলে দেওয়া থাকে, ফোর্থ ফ্রম দি রাইট, সেকেন্ড টু দ্য লেফট, থার্ড টু দ্য লেফট, আমরা আগে করেছি অঙ্কগুলো। বাঁকুড়া পরিষ্কার, শিলিগুড়ি ক্লিয়ার, মালদা ঠিক আছে, আসানসোল ক্লিয়ার, কল্যাণী পূর্ত ভবন ওকে, দেখা হয়ে গেছে আশা করি। তাহলে আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। এগুলো তোমরা করবে, অনেকবার করানো হয়েছে তোমাদেরকে, একবার ট্রাই করো। দুটো অঙ্কের জন্য 10 সেকেন্ড টাইম, মানে 10 সেকেন্ড ইচ। এনিবডি, যে কোনো একটা আনসার। বাঁকুড়া আনসার, যে কোনো একটা। হচ্ছে না, আচ্ছা। আসানসোল, এনিওয়ান, চলো ঠিক আছে। বলছে অভিষেক স্টার্টেড পজিশনিং হিজ ব্যাক টুয়ার্ডস দ্য সান। মানে এক্ষেত্রে কিন্তু আমার দুটো ছবি হবে, কেন দেখো অপশনটা দেখেই বুঝতে পারছো যে সূর্য কোন দিকে আসে আমি কিন্তু জানি না, সে সকালে হাঁটছে না বিকেলে হাঁটছে সেটা কিন্তু আমার কাছে পরিষ্কার না। তাহলে আমি ছবি নাম্বার 1, সূর্য আমার পূর্ব দিকে আছে, তাহলে ব্যাক টুয়ার্ডস সান, মানে আমি হাঁটবো কোন দিকে, ওয়েস্টের দিকে শুরু করব। স্টার্টেড পজিশনিং হিজ ব্যাক টুয়ার্ডস সান, আফটার সাম টাইম হি টার্ন লেফট। ওয়েস্টে ফেস করে থাকলে লেফট টার্নে আমরা সাউথে আসি, হি টার্ন লেফট অ্যান্ড দেন টার্ন রাইট। সাউথে ফেস করে থেকে রাইট টার্ন বলতে আমরা আবার ওয়েস্টের দিকে যাই অ্যান্ড দেন টুয়ার্ডস দ্য লেফট, এখান থেকে আবার আমরা নিচের দিকে লেফটে আসবো। মানে আমরা এই মুহূর্তে হুইচ ডাইরেকশন ইজ হি ফেসিং নাও, সাউথ হতে পারে একটা ছবি,
আর অন্য ছবি বলছে সূর্য আছে পশ্চিম দিকে, তার দিকে ব্যাক করছি, মানে এদিকে গেলাম, সেখান থেকে আমাকে বলছে লেফট টার্ন, তাহলে ইস্টে ফেস করে লেফট টার্ন কোন দিকে হবে? নর্থের দিকে। সেখান থেকে রাইট টার্ন আবার ইস্টের দিকে, আবার লেফট টার্ন মানে নর্থের দিকে। তাহলে আমার এখানে দুটো পসিবল ছবি হতে পারে, যখন সূর্য পশ্চিম দিকে তখন আমি আমার ফাইনাল পজিশনটা হবে নর্থের দিকে, যখন সূর্য পূর্ব দিকে তখন আমার ফাইনাল পজিশনটা হবে কোন দিকে? না সাউথের দিকে। তাহলে এক্ষেত্রে আমার অপশন এটাই একমাত্র পসিবল, নর্থ অর সাউথ। তাই তো? পরিষ্কার সবার কাছে? আমাকে দুখানা ছবি আঁকতে হবে, আমার এই অর দিয়েছে মানে দুটো ছবি, কারণ এখানে আমি জানি না যে আমি সূর্য কোন দিকে আছে, সকালে হাঁটছি না বিকেলে হাঁটছি, আমাকে বলে দেওয়া হয়নি। তাই আমাকে ডবল ছবি আঁকতেই হবে, এবং তাতে আমার দুটো আনসার তৈরি হচ্ছে, এটা হচ্ছে সাউথের, এটা হচ্ছে নর্থের। ঠিক আছে? আচ্ছা, এবারে বলছে ওয়ান মর্নিং আফটার সানরাইজ। ওয়ান মর্নিং আফটার সানরাইজ মানে সূর্য হচ্ছে পূর্ব দিকে, মানে শ্যাডো ইজ অলওয়েজ অন দা ওয়েস্টার্ন সাইড, এটুকু পরিষ্কার। প্রিয়াঙ্কা এন্ড অহনা ওয়ার স্ট্যান্ডিং ইন আ লন উইথ দেয়ার ব্যাক টুয়ার্ডস ইচ আদার। ঝগড়া হয়েছে, কথা বলবে না, তাই উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কিন্তু উল্টো দিকে মুখ করে দাঁড়ালেও একজন নর্থে একজন সাউথে মুখ করে কিন্তু কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে একজন এদিকে মুখ করে আছে, একজন একজন এদিকে মুখ করে আছে। কিছু অঙ্কে বলে দেয় মুখোমুখি দাঁড়িয়ে আছে, এখানে বসে মুখোমুখি নেই, উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কার শ্যাডো ফেল্ট এক্স্যাক্টলি টুয়ার্ডস লেফট হ্যান্ড সাইড। তাহলে কোন দিকে মুখ করে থাকলে সকালবেলায় শ্যাডোটা আমার লেফটে পড়ে? এনিবডি? বাঁকুড়া? নর্থ, ভেরি গুড। তাহলে কোন দিকে মুখ করে থাকলে, মানে প্রিয়াঙ্কা যদি নর্থে ফেস করে তবেই তার শ্যাডো সকালবেলায় ডিউরিং সানরাইজ লেফটে হতে পারে, মানে দিস হ্যান্ডে হতে পারে। অবশ্যই সাউথের দিকে অহনা মুখ করে দাঁড়িয়ে আছে। হুইচ ডাইরেকশন ওয়াজ অহনা ফেসিং? অহনা ওয়াজ ফেসিং সাউথ। কিভাবে পেলাম অঙ্কটা আমরা? ডিউরিং সানরাইজ যদি কেউ নর্থে ফেস করে শ্যাডো উইল অলওয়েজ বি অন দ্য লেফট হ্যান্ড সাইড, যদি কেউ সাউথে ফেস করে শ্যাডো উইল অলওয়েজ বি অন দ্য রাইট হ্যান্ড সাইড। ডিউরিং সানসেট যদি কেউ নর্থে ফেস করে শ্যাডো উইল অলওয়েজ বি অন দ্য রাইট হ্যান্ড সাইড। কেন? যদি সূর্য এদিকে থাকে শ্যাডো এদিকে পড়বে, তাই নর্থে ফেস করলে ইস্টের দিকটা রাইট হ্যান্ড সাইড হয়, আবার সাউথে ফেস করলে এদিকটা আমার লেফট হ্যান্ড সাইড হবে। এই চারটুকু মনে রাখলে আমরা বারবার বলেছি যে ডিরেকশনের অঙ্ক শ্যাডো দেখলেই আমরা এই চারটাকে মনে করব, ছবি আর আঁকতে হবে না, অঙ্ক দেখতেও হবে না, শুধু দেখে আনসার। পরিষ্কার এভরিওয়ান? ওকে, এই চারটা একবার দেখে নিতে পারো, যারা রেগুলার বা রেগুলার নাও প্রত্যেকেই এই চারটুকু পড়লেই কিন্তু এই টাইপের সমস্ত অঙ্ক, সেটা সানরাইজ দিক সানসেট দিক, আমার একই টাইপের অঙ্ক, একই মেথডের অঙ্ক। ফাইন, আশা করি সবার দেখা হয়ে গিয়েছে, লেখা হয়ে গিয়েছে। আমার সামনের দিকে মুভ করছি। সাতাশ এবং 28 করো। বাঁকুড়া বলছে অপশন বি। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা চলো চেক করা যাক। বলছে টোটাল ক্লাসে আছে, টোটাল ক্লাসে আছে 33 জন। খুব ভালো কথা, মানে ফুল 33 জন রয়েছে। তো আমাকে বলছে যে রমেশ র্যাঙ্কস 13th ইন দ্য ক্লাস অফ 33। কিছু যখন বলে দেওয়া নেই, তার মানে 13 ফ্রম দি টপ, প্রথম দিক থেকে 13। তাহলে রমেশ যদি এখানটায় দাঁড়ায় তাহলে রমেশের আগে কতজন আছে? 12। রমেশের পরে কতজন থাকবে? 20। তাহলে 20 আর 12 32 প্লাস 1 রমেশ 33। আমরা এটুকু পেলাম এখান থেকে। এবারে বলছে দেয়ার আর 5 স্টুডেন্টস বিলো সুরেশ র্যাঙ্ক ওয়াইজ। তাহলে সুরেশ যদি এমন একটা জায়গায় দাঁড়ায় তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা ছেলে হবে, তাহলে এখানে আছে 5 জন।
তাহলে রমেশের পর ছিল হচ্ছে 20 জন, মানে ইনক্লুডিং সুরেশ কিন্তু, রাইট? তাহলে এবার 20 থেকে যদি আমরা এখানে 5কে বাদ দিই কত হবে? 15, ঠিক? তাহলে এবার রমেশ এবং সুরেশের মাঝে যদি এখানে 14 জন লোক থাকে, 14 প্লাস 5 19 প্লাস সুরেশ 1 20 হয় না? তাহলে আমাকে প্রশ্ন করছে রমেশ এবং সুরেশের মাঝে, মানে দুটো 5 স্টারের ঝগড়ার মাঝে রমেশ এবং সুরেশ কটা লোক থাকতে পারে? 14 জন লোক রমেশ এবং সুরেশের মাঝে দাঁড়িয়ে আছে। তাহলে আমি একবার মিলিয়ে নিচ্ছি যে টোটাল 30 আদৌ হচ্ছে কিনা। রমেশের আগে আছে 12, রমেশ আর সুরেশের মাঝে আছে 14, সুরেশের পরে আছে 5, তাহলে কত হচ্ছে? 12 আর 14, 26 আর 5 31, এবং তার সঙ্গে রমেশ এবং সুরেশ 2, 33। মিললো ছবি? তাহলে আমি আবার বলি, রমেশ র্যাঙ্ক 13th ইন দ্য ক্লাস অফ 33। তার প্রথম থেকে যদি 13th হয়, তাহলে রমেশের আগে আছে কজন? 12 জন। তাহলে অবশ্যই রমেশের পরে থাকতে হবে 20 জনকে। 20 12 32, আর রমেশ 1 33 জন মিলে গেছে। এবারে বলছে যে দেয়ার আর 5 স্টুডেন্টস বিলো সুরেশ র্যাঙ্ক ওয়াইজ। সুরেশের পর 1 2 3 4 5 জন দাঁড়িয়ে আছে। তাহলে এই 20 জনের মধ্যে, মানে 20 জনের মধ্যে সুরেশ কিন্তু ঢুকেছিল। তাহলে 20 থেকে যদি 5 বাদ দিই, সুরেশকে নিয়ে হয় 15। সুরেশকে বাদ দিলে কজন হবে? সুরেশকে যদি বাদ দিই তাহলে এখানে হবে 14 জন। সুরেশ হচ্ছে রমেশের থেকে 15th, তবে মাঝখানে 14 জন হতে পারছে। আমাকে সেটাই জানতে চেয়েছে, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার বিটুইন রমেশ অ্যান্ড সুরেশ? অপশন বি 14। বোধহয় বাঁকুড়া আনসার দিয়েছিলে, ভেরি গুড। ঠিক আছে, প্রত্যেকের কাছে ক্লিয়ার এভরিওয়ান? অঙ্কগুলোকে একটা এদিক ওদিক গুনতে ভুল করবে, তার উত্তর কিন্তু এখানে অ্যাভেলেবেল। তুমি যদি সুরেশকে এর মধ্যে না গুনতে, উত্তর হতো কিন্তু 15। দেখো 15 কিন্তু উত্তরে রয়েছে, ঠিক? আচ্ছা, পরেরটা ট্রাই করো, তো খুব খুব সহজ অঙ্ক, পরেরটা বলো। বি না ডি? ডি আচ্ছা স্যার, ডি। আনসার বি। আচ্ছা, বম্বে। ঠিক আছে, চলো দেখছি। ইন দ্য গিভেন ফিগার ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টস, ট্রায়াঙ্গেলটা বলছে গার্ল, স্কোয়ারটা বলছে হচ্ছে স্পোর্টস পার্সন। আচ্ছা, স্কোয়ারটা বলছে স্পোর্টস পার্সন, এবং সার্কেলটা বলছে কোচ। ওকে, the portion in the figure which represents girls who are sports person but not coach। তার মানে আমরা এই সার্কেলের কোনো পার্টকে আমরা দেখবই না। এই পার্টটা বাদ, এই পার্টটা বাদ, এই পার্টটা বাদ, আমরা এটাকে দেখবই না, আমার দেখা দরকার নেই। আমাকে বলছে গার্লস হু আর স্পোর্টস পার্সন। তাহলে একটাই মাত্র জায়গা দেখো গার্ল আর স্পোর্টস পার্সন কে কাট করেছে কমন স্পেস, এটা হচ্ছে এই বিটা। তাহলে এখানে অপশন বি হচ্ছে আনসার। গার্ল এবং স্পোর্টস পার্সন কিন্তু কোচ নয়, সে হচ্ছে একমাত্র বি। ঠিক আছে, আসানসোল, ভেরি গুড। এই অঙ্ক কিন্তু এটাও কিন্তু কাইন্ড অফ ভেন ডায়াগ্রাম, মানে যেটা আমরা গোল গোল করে করলাম ভেন ডায়াগ্রাম, তারই একটা সেকেন্ড পার্ট কিন্তু এটা। মানে এইভাবেও কিন্তু অঙ্কগুলো আসে, এবং এটা প্রিলিম পরীক্ষাতে কিন্তু আজকাল আসছে প্রচুর। চলো যাওয়া যাক নেক্সট অঙ্কের দিকে। বলো। অপশন বি। অপশন বি বম্বে। ওকে, দেখিনি। বলছে কিউ মিনস অ্যাডেড টু, জে মিনস মাল্টিপ্লাইড বাই, টি মিনস সাবট্রাক্ট, কে মিনস ডিভাইড। ওকে, তাহলে 30 পরে রয়েছে কে, মানে 30 ডিভাইডেড বাই 2, এটুকু হলো। তারপরে বলছে 2Q3, কিউ বলতে অ্যাডেড 2, 2 প্লাস 3, এটুকু হলো। জে বলতে মাল্টিপ্লাইড বাই 3 ইন্টু 6, টি বলতে মাইনাস 5, কত হয়? 30 থেকে 2 করলে এখানে পাচ্ছি 15, তার সঙ্গে এখানে পাচ্ছি 18 মাইনাস 5, 15 আর 18তে হচ্ছে গিয়ে 33, তার থেকে 5 বিয়োগ করলে 28। আসানসোল, ভেরি গুড। অপশন বি হচ্ছে আনসার। মানে যা যা আমাকে বলেছে তাই তাই শুধু ভ্যালুগুলো পুট করতে করতে গেলাম। মানে কে মানে হচ্ছে ডিভিশন, জে মানে কিউ মানে হচ্ছে প্লাস,
জে মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং টি মানে হচ্ছে মাইনাস। সেখানে আমরা প্লেন বর্মাস রুলটাকে ফলো করলাম, যে আগে ডিভিশন হবে, তারপর মাল্টিপ্লিকেশন হবে, তারপর অ্যাডিশন হবে, তারপরে মাইনাস হবে। যদিও আগে পরে করতে পারতাম প্লাস মাইনাসটা, কিন্তু একই উত্তর এসছে। তো 28 হচ্ছে আনসার। 30টাকে ভালো করে পড়ো, করে আনসার দেবে। 30কে বলা হয় ভার্বাল রিজনিং, মানে পড়ে শুনে আনসার করতে হয়। সাবধানে পড়ো। বলছে পপুলেশন ইনক্রিজ কাপলড উইথ ডিপ্লিটিং রিসোর্স, মানে জনসংখ্যা বাড়ছে কিন্তু আমাদের যে জীবন ধারণের রিসোর্স গুলো সেগুলো কিন্তু দিনের পর দিন কমে আসছে। ডিপ্লিটিং রিসোর্স ইজ গোয়িং টু বি দ্য সিনারিও অফ মেনি ডেভেলপিং কান্ট্রিজ, মানে উন্নয়নশীল বিভিন্ন দেশের আগামী কিছু বছরের মানে মানে কিছু দিনের মধ্যেই দেখতে পাবে যে পপুলেশন খুব রাইজ করবে কিন্তু জীবন ধারণের উপায়গুলো কমে আসবে। তাহলে এই স্টেটমেন্ট থেকে আমরা কি কি কনক্লুশন ডিরাইভ করতে পারি? দেওয়া আছে যে দ্য পপুলেশন অফ ডেভেলপিং কান্ট্রিজ উইল নট কন্টিনিউ টু ইনক্রিজ ইন ফিউচার। এটা হতে পারে না, ইম্পসিবল, কারণ এখানে বলাই আছে যে পপুলেশন ইনক্রিজ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এইটুকুর মধ্যে যা থাকবে আমাকে তার মধ্যেই ভাবতে হবে, আমি রিয়েল লাইফে ভাবতে পারবো। মানে আমার চিন্তা ভাবনার লিমিটটা স্টেটমেন্টে দেওয়ার প্রত্যেকটা অক্ষরের মধ্যে সীমাবদ্ধ, তার বাইরে যেতে পারি না। ওকে, তাহলে এখানে বলছে দ্য পপুলেশন অফ ডেভেলপিং কান্ট্রিজ উইল নট কন্টিনিউ টু ইনক্রিজ ইন ফিউচার। এক নম্বরটা কোনো মতেই পসিবল না, কারণ এখানে তো পপুলেশন ইনক্রিজ হবেই, হতেই হবে। তারপর বলছে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দ্য গভর্নমেন্টস অফ ডেভেলপিং কান্ট্রিজ টু প্রোভাইড ইটস পিপল ডিসেন্ট কোয়ালিটি অফ লাইফ। ইট ইজ হ্যাপেনিং। এখানে কি হচ্ছে, পপুলেশন বাড়ছে এবং রিসোর্স কমছে। মানে দেখো, আমি একটা সহজ কথা বলি, এই যে খাবারের দাম, সবজির দাম, তেলের দাম, কি হচ্ছে, মানে 100 কোটি লোকের ক্ষেত্রে যে পরিমাণ তেলটা মানে দরকার ছিল, 130 কোটি 140 কোটি লোক মানে এক্সট্রা লোকে এসে সে একই পরিমাণ তেল তো ব্যবহার করছে। তাহলে এখানে কি হচ্ছে, সরকারের পক্ষে মানুষের কাছে প্রয়োজনীয় জীবন ধারণের জিনিসপত্র পৌঁছে দেওয়া সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সেই গ্রাউন্ডে অপশন 2টাকে আমরা কারেক্ট বলতে পারি। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দ্য গভর্নমেন্টস অফ ডেভেলপিং কান্ট্রিজ টু প্রোভাইড ইটস পিপল ডিসেন্ট কোয়ালিটি অফ লাইফ। তাহলে এই গ্রাউন্ড থেকে আমরা অনলি কনক্লুশন 1 ফলো বলতে পারি না, নাইদার ওয়ান অফ দেম বলতে পারি না, বোথ অফ দেম বলতে পারি না, কিন্তু অনলি কনক্লুশন 2 ফলোজ অপশন 2টাকে বলতে পারি। এটা নিয়ে কার কার ডাউট আছে বলো? এই কোশ্চেনও কিন্তু এটা পিওরলি মেনের কোশ্চেন ছিল, বাট 2020 সালের প্রিলিম থেকে কিন্তু প্রিলিমে ঢুকে গেছে এই এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, বাঁকুড়া বলো। ডিসেন্ট মানে হচ্ছে মানে মোটামুটি চলনসই। মানে দ্য রুম হ্যাজ ডিসেন্ট লাইটিং, মানে ঠিকঠাক। হি ইজ গেটিং ডিসেন্ট মার্কস, মানে ভালো নাম্বার বা ঠিকঠাক নাম্বার। ঠিক আছে, এই জাতীয় কোশ্চেন কিন্তু একটুখানি প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রিলিম মেন, মেন পরীক্ষায় তো 10খানা পাওয়াই যায় এরকম, কিন্তু প্রিলিম পরীক্ষাতেও কিন্তু এখন একটা বা দুটো কোশ্চেন থাকছে। হয়েছে সবার? চলো দেখা যাক নেক্সট কি অঙ্ক আছে তোমাদের জন্য। করো, খুব সহজ অঙ্ক, সিলোজিজম। আচ্ছা আচ্ছা আচ্ছা, 31 এর ক্ষেত্রে বাঁকুড়া বললে অনলি 1 ফলো। ওকে, দেখে দেখে নি। এখানে বলছে অল দা পেন্সিল আর পেন্স। ওকে, অল দা পেন্স আর ইঙ্কস। তাহলে এখানে বলছে অল দা পেন্সিল আর ইঙ্কস, অল দা পেন্সিলস আর ইঙ্কস, ইট ইজ ট্রু।
সাম ইঙ্কস আর পেন্সিলস, সাম ইঙ্কস আর পেন্সিল, ইট ইজ অলসো ট্রু। মানে আমরা কি হচ্ছে, ইনসাইড থেকে আউটসাইড অল অ্যান্ড সাম বোথ হ্যাপেন, বাট আউটসাইড থেকে ইনসাইড অনলি সাম ক্যান হ্যাপেন, নট দি অল। মানে ইঙ্কের মধ্যে পেন্সিলের যেটুকু পার্ট আছে সেইটুকু পার্টে ইঙ্ক অ্যান্ড পেন্সিল আর ইকুয়াল, বাট অল ইঙ্ক আর পেন্সিল যদি থাকতো আমরা এখানে নো বলতাম, ইট ইজ নট ট্রু। কিন্তু এখানে সাম ইঙ্ক আর পেন্সিল করে দেওয়া আছে, তার মানে এইটুকু পার্ট ইঙ্ক আর পেন্সিল দুজনেই কিন্তু জায়গা কভার করে আছে, সো দিস ইজ অলসো ট্রু। তাহলে আমরা এখানে বলতে পারি অপশন ডি হচ্ছে আনসার। বাঁকুড়া ভুলটা বুঝতে পারলে? বাঁকুড়া ক্লিয়ার? প্রত্যেকের কাছে সিলোজিজমের একদম বেসিক ফান্ডা, যে অল এ ইজ বি, সেখান থেকে আমরা অল এ ইজ বি, সাম এ ইজ বি বলতে পারি, কিন্তু অল বি ইজ এ বলতে পারি না, সাম বি ইজ এ বলতে পারি। অল এ ইজ বি বলা আছে, সেখান থেকে আমরা অল এ ইজ বি বলতে পারি, সাম এ ইজ বি বলতে পারি, কিন্তু সাম বি ইজ এটাও বলতে পারি, বাট অল বি ইজ এ এটা বলতে পারি না। এখানে এই এক্সাম মানে সিলোজিজমের প্রথম লাইনের লজিক দিয়ে এখানে আমাকে অঙ্ক জানতে চাওয়া হয়েছে। নেক্সট পরেরটা বলো। ডি নাম্বার স্যার। শিলিগুড়ি বলছে ডি নাম্বার, দেখা যাক। সাম কিংস আর কুইন্স, ওকে, অল দ্য কুইন্স আর বিউটিফুল, অল দ্য কুইন্স আর বিউটিফুল, ফাইন। অল দ্য কিংস আর বিউটিফুল হয় না, দেখো কিং আর বিউটিফুল এর মধ্যে সাম হতে পারতো, অল নয়, তাহলে এটা হচ্ছে না। অল দ্য কুইন্স আর কিং, এখানে তো কিং আর কুইনে অলরেডি সাম বলে দেওয়াই আছে, সাম থাকলে আমরা অল বলতে পারি না, সাম থাকলে আমরা সাম বলতে পারবো, সাম নট বলতে পারবো, ঠিক আছে, কিন্তু অল থাকলে আমরা অল অ্যান্ড সাম দুটোই বলতে পারি, রাইট? তাহলে অল দ্য কুইন্স আর কিংস এটাও সম্ভব নয়, তাই এক্ষেত্রে সিটা হচ্ছে আনসার, নাইদার অফ দেম ফলোস। এখানে যদি একটা আমার সাম থাকতো আমি আমি তাকে কিন্তু ট্রু বলতে পারতাম, কিন্তু একটাও আমার সাম নেই। এখানে ছবি থেকে প্রুফ হয়ে যাচ্ছে, দেখো স্টেটমেন্টেও দেওয়া আছে, ছবি থেকেও প্রুফ হয়ে যাচ্ছে যে অল দ্য কিংস আর বিউটিফুল, কিং আর বিউটিফুলের মধ্যে এইটুকু জায়গা কমন, সেইটুকু হতে পারতো। অল দ্য কুইন্স আর কিং, সাম এ ইজ বি মানে সাম বি ইজ এ ক্যান হ্যাপেন, বাট নট অল বি ইজ এ। তাহলে এখানে কুইন আর কিং এর মধ্যে এইটুকু জায়গা কিন্তু কমন, তাহলে আমরা এটাকেও বলতে পারছি না। সেই গ্রাউন্ডে অপশন সিটা হচ্ছে আনসার, নাইদার অফ দেম ফলোস। এনি ডাউট? ক্লিয়ার? মালদা ক্লিয়ার? পূর্ত ভবন, কল্যাণ, হাসান ক্লিয়ার? এটাই তোমাদের আজকে লাস্ট অঙ্ক, করো। এখানে বলছে 6টা ছেলে আছে, অপূর্ব, বাসির, কাশিব, নূর, আনিস এবং কুতুব, ওকে। তারপরে বলছে বাসির এবং কুতুব হাজি প্যালেসে থাকে, তাহলে বাসির থাকে হাজি প্যালেস, কুতুবও থাকে হাজি প্যালেস, ওকে, এবং বাকিরা থাকে হচ্ছে গাজী প্যালেস। তাহলে এ থাকে হচ্ছে গাজী প্যালেস, এও থাকে গাজী প্যালেস, নূর এবং আনিস সবাই থাকে গাজী প্যালেস, ফাইন। তাহলে এই পার্টটা হলো যে বাসির এন্ড কুতুব বিলং টু হাজি প্যালেস এন্ড রেস্ট বিলংস টু গাজী প্যালেস, হয়ে গেল। আনিস এন্ড কাশিব আর টল, ওকে, তাহলে কাশিব হচ্ছে টল,
আনিস হচ্ছে টল, বাকি সবাই কিন্তু শর্ট। ঠিক আছে, while others are short. কুতুব, আনিস and অপূর্ব are identified wearing jeans. কুতুব, আনিস and অপূর্ব, অপূর্ব এখানে জিন্স পরে, আনিস এখানে জিন্স পরে, কুতুব এখানে জিন্স পরে। বাকিরা বলছে while others are wearing caps. while others are wearing caps, তাহলে বাসির পড়ছে ক্যাপ, কাশিফ পড়ছে ক্যাপ, নূর পড়ছে ক্যাপ। হয়ে গেল, তাহলে পুরো ছবিটা আমার কমপ্লিট। এবারে বলছে হুইচ স্টুডেন্টস আর নট ওয়ারিং জিন্স অ্যান্ড আর শর্ট। অপশন ডি। ওকে, দেখছি। আচ্ছা, বি ফর বম্বে। ওকে, দেখে নি। বলছেন আর আইডেন্টিফাইড ওয়ারিং জিন্স, তো জিন্স পরে কারা? এই ছেলেটা পরে, এ পরে, এ পরে। ওকে, অ্যান্ড সরি, নট ওয়ারিং জিন্স বলেছে, সরি সরি, নট ওয়ারিং জিন্স। তাই নট ওয়ারিং জিন্স বলতে একে পাচ্ছি, একে পাচ্ছি, আর একে পাচ্ছি, এবং বলছে অ্যান্ড আর শর্ট। তাহলে এখানে একে আমরা কাশিফকে শর্ট বলতে পারি না, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? বাসির এবং নূর। অপশন বি টা কারেক্ট। ভেরি গুড বাঁকুড়া। এবারে বলছে হুইচ শর্ট স্টুডেন্ট অফ গাজী প্যালেস ইজ ওয়ারিং আ ক্যাপ। স্যার আনসার ডি। আচ্ছা, আনসার ডি, হুইচ শর্ট স্টুডেন্ট অফ গাজী প্যালেস ওয়ারিং ক্যাপ। নূর হচ্ছে আনসার, অপশন ডি। 35 বলছে হুইচ টল স্টুডেন্ট অফ গাজী প্যালেস ওয়ারিং জিন্স। বলো, এটাও ডি হবে, ঠিক। হুইচ টল স্টুডেন্ট অফ গাজী প্যালেস, ও সরি সরি, হুইচ টল স্টুডেন্ট অফ গাজী প্যালেস। আচ্ছা, গাজী প্যালেসে কারা কারা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। টল স্টুডেন্ট অফ গাজী প্যালেস ওয়ারিং জিন্স, এই যে আনিস, মানে অপশন ডি হচ্ছে আনসার। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো মেন পরীক্ষাতেও আসে। মেন পরীক্ষাতে এলে 5টা থেকে 6টা, 3টে থেকে 4টে, এরকম বড় বড় কোশ্চেন, অঙ্ক দিয়ে নাম্বার অফ অঙ্ক বেড়ে যাবে। আর প্রিলিম পরীক্ষাতে এলেও একই রকম থাকবে, কিন্তু কোশ্চেন হবে একই। এই হচ্ছে প্রিলিম আর মেনের কোশ্চেনের সেপারেশনের পার্থক্য। আমরা নেক্সট দিনে এই ক্লাসটি কন্টিনিউ করবো। অনেক অনেক কিছু টপিক দেখানো হয়নি এখানে, একদিনে সম্ভব নয় এটা। নেক্সট দিনে আমরা আরো কিছু শক্ত অঙ্ক, ট্রিকি অঙ্ক এনে যেমন কথা হয়েছিল সেগুলো নিয়ে এসে প্র্যাকটিস করবো। তো মোটামুটি নেক্সট দিনের ক্লাসের মধ্যে আশা করি আগামী যে 22 তারিখের পরীক্ষা আছে, বা যারা 29 তারিখে পরীক্ষা দেবে মেন, সেই সিলেবাসটা একটা কভার করা যাবে। ওকে, চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট দিন। টিল ডেট, থ্যাংক ইউ।